স্টুডেন্টস, ওয়েলকাম টু অল। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে তোমাদের মাধ্যমিকের আলো অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ, যে এমসিকিউ গুলো বারবার আসে। তো এই এমসিকিউ গুলো অবশ্যই তোমরা দেখে যাও, প্রত্যেকটা এমসিকিউ হচ্ছে ইম্পর্টেন্ট। তো চলো ক্লাসটা শুরু করি। ফার্স্ট যে কোশ্চেনটা দিয়েছে দেখো, এটা খুব ইজি একটা কোশ্চেন এবং কমন কোশ্চেন। সেটা হচ্ছে অবতল দর্পণের ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে গাণিতিক সম্পর্ক লেখো। তাহলে আমরা জানি, দাঁড়াও তো এক মিনিট দাঁড়াও। আচ্ছা, তাহলে এটা কি বলেছে? বক্রতা ব্যাসার্ধ ও ফোকাস দূরত্বের মধ্যে গাণিতিক সম্পর্ক। তাহলে আমরা জানি আর ইকুয়ালস টু হচ্ছে 2f। বক্রতা ব্যাসার্ধ কি হয়? ফোকাস দূরত্বের সবসময় দ্বিগুণ হয়। ঠিক আছে, তাহলে এখান থেকে গাণিতিক সমস্যাও আসতে পারে। ধরো তোমাকে বলে দিল যে একটা অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ হচ্ছে 30 সেন্টিমিটার, দিয়ে তোমাকে জিজ্ঞাসা করবে তার ফোকাস দূরত্ব কত। তাহলে ফোকাস দূরত্ব জিজ্ঞাসা করেছে মানে এফটা, তাহলে এফ ইকুয়াল টু r/2। তাহলে আর এর জায়গায় আমি 30 বসাবো আর এটা 2 বসাবো, তাহলে 15। তাহলে তখন ফোকাস দূরত্ব কি হয়ে যাবে? 15 সেন্টিমিটার। তাহলে খেয়াল রাখতে হবে কোনটা দেওয়া আছে, বক্রতা ব্যাসার্ধ দেওয়া আছে না ফোকাস দূরত্ব দেওয়া আছে। যদি ফোকাস দূরত্ব দেওয়া থাকে তাহলে আমরা ডবল করব, আর যদি বক্রতা ব্যাসার্ধ দেওয়া থাকে এবং ফোকাস দূরত্ব জিজ্ঞাসা করে তাহলে আমরা সেটা কি করব? হাফ করে দেবো। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা রয়েছে দেখো, যে গাড়ির রিয়ার ভিউ মিরর হিসাবে হচ্ছে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়। আচ্ছা, রিয়ার ভিউ মিরর মানে হচ্ছে গাড়ির সামনে দেখবে একটা দর্পণ বা মিরর লাগানো থাকে, যেটা দিয়ে আমরা পেছনে যে গাড়িগুলো আসছে সেগুলো লক্ষ্য করি। তাহলে ওই দর্পণটার সাইজটা কি হয়? ছোট সাইজ হয়। তাহলে ছোট সাইজের মধ্যে আমার বেশি জিনিস দেখতে হবে, মানে অনেক গাড়ি, পিছনে সব গাড়িগুলো ছোট জায়গার মধ্যে দেখতে হবে। তাহলে ছোট প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? সেটা হচ্ছে উত্তল দর্পণে। তাহলে উত্তল দর্পণে বস্তুর থেকে ছোট এবং সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি হয়। এর ফলে কি হয়? এই যে ছোট্ট বিস্তৃত এলাকাটা রয়েছে বা জায়গাটা রয়েছে তার মধ্যে আমরা অনেক জিনিস দেখতে পাই। তাহলে সেই জন্য উত্তল দর্পণ আমরা ব্যবহার করি। নেক্সট কোশ্চেনটা করো, দাঁতের চিকিৎসকরা রোগীদের পরীক্ষা করার জন্য কোন দর্পণ ব্যবহার করে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই আসে এটা। সেটা হচ্ছে অবতল। কেননা অবতল দর্পণে কি হয়? বস্তুর থেকে আকারে বড় মানে বিবর্তিত প্রতিবিম্ব তৈরি হয়। এর ফলে কি হয়? দাঁতের মধ্যে যদি কোনো গর্ত বা ক্যাভিটি থাকে সেটা ডেন্টিস্টরা দেখতে পাবে। এই জন্য অবতল দর্পণ ব্যবহার করা হয়। তারপরে বলেছে শূন্যস্থানে আলোর বেগ কত? শূন্যস্থানে আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার/সেকেন্ড, এবং এইটাই হচ্ছে সব থেকে বেশি। মনে রাখবে, অন্য কোনো মাধ্যমের মধ্য দিয়ে আলো যদি যায় তাহলে কিন্তু এর থেকে কম হবে। শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে আলোর বেগ হচ্ছে সর্বোচ্চ হয়, আর সেটার মানটা হচ্ছে এইটা। তারপর বলেছে আপতন কোণ কত হলে আলোর প্রতিসরণে কোনো কৌণিক বিচ্যুতি ঘটে না। তাহলে কৌণিক বিচ্যুতি ঘটে না মানে 0 হবে কৌণিক বিচ্যুতিটা। তাহলে লাইটটা ধরো এরকম করে একটা মিররের মধ্যে লম্বভাবে পড়লো। তাহলে লম্বভাবে যদি পড়ে তাহলে সেটা সেই একই পথেই প্রতিফলিত হয়ে বেরিয়ে চলে যাবে। তাহলে এখানে আপতন কোণ কত হবে? আপতন কোণ আমরা সবসময় অভিলম্বের সঙ্গে মাপি। তাহলে এটা কত হবে? 90 ডিগ্রি। তাহলে আর প্রতিফলন কোণ কত হবে? 90 ডিগ্রি। তাহলে কৌণিক বিচ্যুতি মানে কি? আপতন কোণ এবং প্রতিসরণ কোণের হচ্ছে যে পার্থক্যটা বা ডিফারেন্সটা, তাহলে ডিফারেন্সটা কত হবে? 0 ডিগ্রি। তাহলে কৌণিক বিচ্যুতি কত হচ্ছে? 0 ডিগ্রি। তাহলে কখন কোনো কৌণিক বিচ্যুতি হবে না? লম্ব প্রতিসরণ বা আলোর আপতন কোণটা যদি 0 ডিগ্রি হয়, আলোর আপতন কোণটা যদি 0 ডিগ্রি হয়। বুঝা গেছে? তারপরে কি বলেছে দেখো, বলেছে কাঁচ বা অন্য মাধ্যমের কাঁচ বা অন্য কোনো মাধ্যমে কোন বর্ণের আলোর জন্য প্রতিসরাঙ্ক বেশি এবং সব কোন বর্ণের জন্য কম হয়। আচ্ছা, এইটা করার জন্য তোরা কচির ফর্মুলাটা মনে রাখবে। কচির ফর্মুলাটা কি? মিউ ইকুয়াল টু a প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার। এখানে মিউটা হচ্ছে প্রতিসরাঙ্ক আর ল্যামডাটা হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এদের মধ্যে রিলেশনটা কি? এটা হচ্ছে এরকম। তাহলে ব্যস্তানুপাতিক। তাহলে যার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি হবে তার প্রতিসরাঙ্ক সব থেকে কম হবে। বেশ, এবার বলে যে প্রতিসরাঙ্ক সব থেকে বেশি, তাহলে প্রতিসরাঙ্ক সব থেকে বেশি কারা হবে?
যার তরঙ্গদৈর্ঘ্য সব থেকে কম, তাহলে সব থেকে কম তরঙ্গদৈর্ঘ্য কার হয়? বেগুনির। তাহলে বেগুনির প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি আর সবচেয়ে কম হবে লালের জন্য, কেননা লালের তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি হয়। তারপরে কোশ্চেনটাই দিয়েছে, দেখো দৃশ্যমান আলোর মধ্যে কোন বর্ণটির তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি? লালের তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি হয়। মানুষের চোখে সাধারণ ক্যামেরায় কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? উত্তল লেন্স। উত্তল লেন্স বা ইংলিশে বললে কনভেক্স লেন্স। তারপরে কোশ্চেনটা ইম্পর্টেন্ট, লেন্সের ক্ষমতার এসআই একক কি? ডায়াপ্টার। ডায়াপ্টারকে আমরা ডি দিয়ে লিখি। ডায়াপ্টার। আচ্ছা, তাহলে লেন্সের ক্ষমতার সঙ্গে ফোকাস দূরত্বের সম্পর্ক কি? সেটা হচ্ছে পি ইকুয়ালস টু 1/f। তাহলে পিটা হচ্ছে লেন্সের ক্ষমতা আর এফটা হচ্ছে লেন্সের ফোকাস দূরত্ব। তাহলে এই সম্পর্কটাও তোমাকে মনে রাখতে হবে। তারপরে বলেছে মায়োপিয়া ত্রুটি করতে কোন লেন্সের চশমা ব্যবহার করা হয়? মায়োপিয়া, তাহলে মায়োপিয়ার ক্ষেত্রে আমার ব্যবহার করা হয় অবতল লেন্স বা কনকেভ লেন্স। আর দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে ঠিক উল্টোটা, উত্তল। আচ্ছা, মায়োপিয়া জিনিসটা কি? মায়োপিয়া হচ্ছে যখন আমরা কাছের জিনিসটাকে স্পষ্টভাবে দেখতে পাই কিন্তু দূরের জিনিসটাকে স্পষ্টভাবে দেখতে পাই না, সেই ধরনের ত্রুটিকে আমরা মায়োপিয়া বলি। আর হাইপারমেট্রোপিয়াটা ঠিক তার উল্টো, মানে কাছের জিনিসগুলো সে দেখতে পাবে না কিন্তু দূরের জিনিসটা সে স্পষ্টভাবে দেখতে পাবে, সেইটা আমাদের হাইপারমেট্রোপিয়া বলে। এইবার আমাদের ডেলি লাইফে যে যে সমস্ত লোকের চোখের ত্রুটি থাকে তাদের সাধারণত এই মায়োপিয়াটাই বেশি দেখা যায়, হাইপারমেট্রোপিয়াটা অপেক্ষাকৃত কম হয়, কেননা আমরা দূরের জিনিসই স্পষ্টভাবে দেখতে সমস্যা হয়। এরপরে দেখো বলেছে মানুষের চোখের, এটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মানুষের চোখের কোন অংশে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়? সেটা হচ্ছে রেটিনা। রেটিনায় তৈরি হয়। আর এই প্রতিবিম্বের প্রকৃতি জানতে চেয়েছে, প্রকৃতিটা কিরকম হয়? সদ ও অবশিষ্য। মানে তোমার রেটিনায় যখন প্রতিবিম্বটা তৈরি হয় তখন উল্টো তৈরি হয়, ঠিক আছে? বস্তুটা যদি এরকম হয় তাহলে তোমার রেটিনায় তৈরি হয় এরকম, কিন্তু যখন সেটা অপটিক্যাল নার্ভের সাহায্যে মস্তিষ্কে যায় তখন সেই প্রতিবিম্বটা আমাদের কাছে সোজা দেখি, ঠিক আছে? এরপরে বলেছে সুস্থ মানুষের চোখের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব ও দূরবিন্দু কত? সবগুলোই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুবই আসে। তো মানুষের সুস্থ চোখের ক্ষেত্রে যদি ন্যূনতম দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার। যদি তুমি কোনো বইকে তোমার চোখ থেকে 20 সেন্টিমিটারের আগে নিয়ে চলে আসো, তাহলে খুব কাছে নিয়ে এলে সেই বইটার লেখাগুলো আমাদের পড়তে সমস্যা হয়। তাহলে ঠিকভাবে যদি পড়তে হয় তাহলে তোমাকে বইটা তোমার চোখ থেকে 25 সেন্টিমিটার বা তারপরে রাখতে হবে, তাহলে মিনিমাম 25 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে আমার ন্যূনতম দূরত্ব বা নিকটতম বিন্দু। আর দূরের বিন্দুটা কত হয়? আমরা কত দূরে দেখতে পাই? আকাশের দিকে যদি আমরা তাকাই, আকাশের মধ্যে যে নক্ষত্রগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পাই, তাহলে দূরবিন্দুটা কি হবে? দূরবিন্দুটা হয়ে যাবে আমার অসীম, অসীম বা ইনফাইনাইট। তারপরটা বলেছে কি, প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর বিচ্ছুরণের ফলে কোন বর্ণের বিচ্যুতি সবচেয়ে বেশি এবং সবচেয়ে কম হয়? আচ্ছা, ডায়াগ্রামটা মনে করার চেষ্টা করো। এই হচ্ছে আমার প্রিজম, তাহলে এর মধ্যে যদি আমার একটা হোয়াইট কালারের লাইট পাঠাতাম তাহলে সেই লাইটটা আমার 7টা কালারে হচ্ছে ভেঙে যেত। তাহলে সব থেকে নিচেতে কি থাকে? সব থেকে নিচেতে কি থাকে? সব থেকে নিচেতে আমার থাকে বেগুনি, ঠিক আছে? সিকোয়েন্সটা কি হয় মনে রাখবে? বেনি, আসো, কলা। তাহলে বেগুনি, বেগুনির থেকে ওপরের দিকে যদি আমরা যাই তাহলে লাল। তাহলে সব থেকে বেশি বেঁকে যাচ্ছে কে? বেগুনি। তাহলে সব থেকে বেশি কৌণিক বিচ্যুতি কার সব থেকে বেশি বিচ্যুতি কার হবে? সেটা হচ্ছে বেগুনির। আর সব থেকে উপরে কে আছে? লাল। তাহলে লালটা সব থেকে কম বেঁকবে, তাহলে লালটা সব থেকে কম। তারপর একটা কি বলেছে, শূন্য স্থানে বা বায়ু মাধ্যমে কি আলোর বিচ্ছুরণ সম্ভব? অবশ্যই না।
কারণটাও লিখতে হবে। কারণটা কি? শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে আলোর প্রতিটি বর্ণের বেগ হচ্ছে একই হয়। সেটা কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। কিন্তু প্রিজমের ক্ষেত্রে আমার কি হচ্ছে যে প্রত্যেকটা বর্ণের আলোর বেগ হচ্ছে আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে? আলোটা ভেঙে যাচ্ছে, সাদা আলোটা 7টা বর্ণে ভেঙে যাচ্ছে বা আলোর বিচ্ছুরণ হচ্ছে। কিন্তু শূন্য মাধ্যমের ক্ষেত্রে আলোর বিচ্ছুরণ হবে না। তারপরে কোশ্চেনটা বলেছে, এটাও খুব ইম্পর্টেন্ট, বলেছে রাস্তা বা ট্রাফিকে বিপদ সংকেত হিসাবে লাল আলো কেন ব্যবহার করা হয়? আমরা এক্ষুনি পড়ে এলাম যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সব থেকে বেশি। র্যালের বিক্ষেপণ সূত্র অনুযায়ী কি বলছে? যে তরঙ্গের মাত্রাটা হচ্ছে 1/λ⁴ এর সঙ্গে হচ্ছে যে সমানুপাতিক। তাহলে র্যালের বিক্ষেপণ সূত্রটা কি বলছে? আলোর যে বিক্ষেপণের মাত্রা এটা কি হচ্ছে? সমানুপাতিক 1/λ⁴। ল্যামডাটা হচ্ছে এখানে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে দেখো, যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হবে তার বিক্ষেপণের মাত্রা সব থেকে কম হবে। তাহলে লালের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, তাহলে লাল আলোটা বেশি ছড়াবে না। বিক্ষেপণ মানে কি? বেশি ছড়াবে না। এর ফলে লাল আলোটা কি হবে? বহু দূর পর্যন্ত চলে যাবে। না ছড়ালে কি হবে? লাইটটা বহু দূর পর্যন্ত যেতে পারবে। এর ফলে কি হবে? আমরা বহু দূর থেকে লাল আলোটাকে দেখতে পাবো। এই জন্য আমরা বিপদটাকে আগে থেকেই তোমার বুঝতে পারবো। সেই জন্য এখানে বিপদের সংকেত হিসাবে লাল আলো ব্যবহার করা হয়। তারপরের কোশ্চেনটা দিয়েছে দেখো, র্যালের সূত্র। ঠিক আছে, র্যালের সূত্র আমি লিখেই দিলাম। এইটা বিক্ষেপণের মাত্রা সমানুপাতিক 1/λ⁴। অবশ্যই এখানে ল্যামডাটা উল্লেখ করে দেবে যে আলোর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে গাণিতিক রূপ। ঠিক আছে, হয়ে গেছে। তারপরে বলেছে যে দিনের বেলায় পরিষ্কার আকাশ নীল দেখায় কেন? খুব কমন কোশ্চেন একটা। তা এটা ঠিক, এটাও আমরা ব্যাখ্যা করব র্যালের বিক্ষেপণ সূত্র দিয়ে। তাহলে র্যালের বিক্ষেপণ সূত্র দিয়ে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে কি হবে? দিনের বেলায় আমাদের বাতাসের মধ্যে যে জলীয় বাষ্প এবং ধূলিকণাগুলো রয়েছে, সেই ধূলিকণার দ্বারা কি হচ্ছে? আলোটা, যে আলোর বিক্ষেপণ মানে কি? ছড়িয়ে যাওয়া। তাহলে যে আলোটা বেশি ছড়িয়ে যাবে সেই আলোটা আমরা দেখতে পাবো। তাহলে আমরা জানি যে বেগুনির হচ্ছে যে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। তার মানে র্যালের বিক্ষেপণ সূত্র অনুযায়ী বেগুনি আলোর বিক্ষেপণ সব থেকে বেশি হবে। তাহলে বেগুনি দেখা উচিত, কিন্তু আমরা বেগুনি দেখি না। কেন দেখি না? কারণ আমাদের চোখ হচ্ছে বেগুনির তুলনায় নীল বর্ণের আলোর প্রতি বেশি সংবেদনশীল। ঠিক আছে, এই জন্য যদি আমরা নিচে থেকে তরঙ্গ দৈর্ঘ্যটা দেখি, তাহলে বেনি সোহ কলা, এইভাবে যদি তুমি দেখো, তাহলে প্রথম যে সংবেদনশীল কালারটা আসছে সেটা হচ্ছে আমার নীল। তাহলে সেই জন্য আমরা এটা নীল দেখছি। চলো এই কোশ্চেনটা করাও। বলেছে একটি উত্তল লেন্স থেকে বস্তুকে কোথায় রাখলে উত্তল লেন্সের সমান আকারের সৎ প্রতিবিম্ব পাওয়া যায়? সমান আকারের প্রতিবিম্ব কোথায় পাই? এটা যদি আমার উত্তল লেন্স হয়, তাহলে আমরা যদি বস্তুটাকে বক্রতা ব্যাসার্ধে রাখি, তাহলে এইদিকে একই দূরত্বে আমার প্রতিবিম্বটা তৈরি হবে। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে বক্রতা ব্যাসার্ধ, বা তুমি লিখতে পারো এফ এর দ্বিগুণ দূরত্বে বা 2f দূরত্বে। যেটাই লেখো না কেন মার্কস পাবে। তারপরটা বলেছে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বলেছে সমান্তরাল কাঁচের স্ল্যাবের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ফলে নির্গমন রশ্মির মোট বিচ্যুতি কোণের মান কত? আমরা যদি সমান্তরাল কাঁচ ফলক বা গ্লাস স্ল্যাব দেখি, তাহলে সেটার ফিগারটা এরকম হয়। এবার আমরা জানি যে কোনো একটা লাইট ধরো এসে পড়লো, ঠিক আছে, কোনো একটা লাইট ধরো এসে পড়লো এরকম, ঠিক আছে। তাহলে এই লাইটটা কি হয়? এইটা আমার লঘু মাধ্যম, এইটা আমার ঘন মাধ্যম। তাহলে আমরা জানি যে লঘু মাধ্যম থেকে আলো ঘন মাধ্যমে এলে কি হয়? অবিলম্বের কাছে সরে আসে। তাহলে অবিলম্বের কাছে সরে এলো। এরপরে যখন লাইটটা বেরোচ্ছে, এইটা ঘন মাধ্যম, এইটা লঘু মাধ্যম। তাহলে এবার উল্টোটা হচ্ছে, তাহলে ঘন থেকে লঘুতে যাচ্ছে, তাহলে কি হবে? অবিলম্ব থেকে দূরে সরে যাবে। তাহলে অবিলম্ব থেকে যদি দূরে সরে যায়, তাহলে এরকম করে বেরিয়ে যাবে। তাহলে এই যে আলোর রশ্মিটা এবং এই যে আলোক রশ্মিটা, এইটা এবং এইটা একে অন্যের সঙ্গে কি হয়? সমান্তরাল হয়।
তাহলে সমান্তরাল যদি হয় তাহলে তাদের মাঝের কোণ কত হয় 0 ডিগ্রি। তার মানে এখানে কোনো রকম কৌণিক বিচ্যুতি ঘটছে না। তাহলে এখানে বিচ্যুতি কোণের যে মানটা সেটা কত হবে 0 ডিগ্রি। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা এতটা পর্যন্তই ছিল। তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। প্রত্যেকদিন এরকম ক্লাস আসতে থাকবে, তোমাদের মাধ্যমিকের প্রিপারেশন নিয়ে কোনো চিন্তা নেই। চলো, তো আজকের জন্য হচ্ছে আমাদের টাটা।